হ্যালো ভিউয়ার্স, ইংলিশ গাইড ফর ইউ এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম জিৎ প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি এই কবিতাটির সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা প্রথম পার্টে কবিতাটির রচনা শৈলী সম্পর্কে জেনেছো, কবির সম্পর্কে জেনেছো, সেই সাথে সাথে কবিতাটির প্রথম স্ট্যাঞ্জার লাইন বাই লাইন ডিটেলস ব্যাখ্যা পেয়েছো। সেকেন্ড পার্টে তোমরা কবিতাটির সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্ট্যাঞ্জার লাইন বাই লাইন ডিটেলসে ব্যাখ্যা পাবে। আশা করি ভিডিওটি দেখার পরে কবিতাটির সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্ট্যাঞ্জা থেকে যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। সো লেটস জাম্প আপ টু দ্য টপিক। সো হ্যাক অ্যান্ড চপ, তাই কোপাও, টুকরো টুকরো করো। হ্যাক মিন্স cut with blow with an axe, কুড়োল দিয়ে আঘাত করা। chop means cut into small pieces, টুকরো টুকরো করে কাটা। so hack and chop, তাই কোপাও বা টুকরো টুকরো করো, but this alone onto it, কিন্তু এতে কিন্তু কিছুই হবে না, অর্থাৎ this alone can do the completion of the process of killing a tree, গাছকে হত্যা করা কাজটাকে কমপ্লিট করতে পারবে না। কেন? নট সো মাচ পেন উইল ডু ইট। এই যে গাছকে তুমি কোপাও, তুমি আঘাত করো, এতে গাছের কিন্তু প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তোমার কবি মানুষকে বলছেন যে তোমাদের মনে হতে পারে যে তুমি এই যে প্রচন্ড যন্ত্রণা পাও, এই যন্ত্রণা ছটফট করতে করতে একটা সময় তোমার হার্টটা ফেল করে যাবে, তুমি হয়তো মারা পড়ে যাবে, এমনটা তোমার মনে হতে পারে। কিন্তু গাছ, সে কিন্তু অত্যন্ত কষ্ট সহ্য করে, অনেক সংগ্রাম করে এই পৃথিবীর বক্ষে তার অস্তিত্ব বজায় রেখেছে। কিসের জন্য? মানুষের অস্তিত্ব রক্ষার কর্তব্যে ব্রতী হয়ে। আর তুমি মানুষ, তুমি ভাবছো তুমি যে যন্ত্রণা অনুভব করে অতি সহজেই তোমার জীবনটা চলে যেতে পারে বলে তুমি মনে করছো, সেই সেম যন্ত্রণা ওকে মেরে ফেলবে, এমনটা তুমি ভাবলে কি করে? বলছে না না, তুমি ভুল ভাবছো, তোমার আশাটা বড় বৃথা। তার কারণ কিন্তু গাছের কিন্তু যন্ত্রণা সহ্য করার ক্ষমতা অত্যন্ত রয়েছে। ও কিন্তু এই তীব্র যন্ত্রণাকে, এই আঘাতের তীব্র যন্ত্রণাকে অতি সহজেই সহ্য করতে পারে। সুতরাং এটা ওর জীবনটাকে কেড়ে নিতে পারবে না। দ্য ব্লিডিং বাক উইল হিল, এই রক্তাক্ত ছালটা একটা সময় নিজে নিজেই সেরে উঠবে। এই যে ব্লিডিং বাক কথাটার মধ্য দিয়ে কবি একটা তুলনা তুলে ধরেছেন। এটি একটি মেটাফর। আগে মেটাফর কি সেটি আমি বলেছি, অর্থাৎ মানুষের কোনো অঙ্গকে আঘাত করলে সেখান থেকে রক্তক্ষরণ হয়, তার সে অঙ্গটিকে রক্তাক্ত অঙ্গ বলা হয়। ঠিক তেমনি ভাবে কবি মনে করছেন যে, যেহেতু কবি গাছকে হচ্ছে মানুষের সঙ্গে তুলনা করেছেন, মানুষের জীবনের সঙ্গে তুলনা করেছেন, সেহেতু তিনি বোঝাতে চাইছেন গাছের ওই ছালে আঘাত করলে তারও রক্তক্ষরণ হয়। প্রকৃতপক্ষে গাছের কিন্তু রক্ত নেই বা রক্তক্ষরণ বলে ব্যাপারটা নেই। অ্যাকচুয়ালি গাছের ডালকে বা কোনো অঙ্গকে কাটলে, ছালকে কাটলে তার ভেতর থেকে একটা রস বেরিয়ে আসে, গড়িয়ে পড়ে, তার ভেতর থেকে একটা রস গড়িয়ে পড়ে। যেমন এই ছবিটি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি গাছকে কাটার হয়েছে এবং তার ভেতর থেকে দেখো রসটা গড়িয়ে পড়ছে কাটার পরে, এবং সেই রসের কালারটা একটা সময় এরকমই হয়ে যায়, দেখলে মনে হবে যেন এটি ব্লাডের কালার। তাই এটি দেখে মনে হয় যে গাছের ছালটাও কিন্তু রক্তাক্ত হয়েছে। তো এখানে কবি কিন্তু আরো একটি ফিগার অফ স্পিচ বা বাক্যালঙ্কার ব্যবহার করেছেন, সেটি হচ্ছে কি অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা কি? কনসোনেন্টের রিপিটেশন, পাশাপাশি দুটো বা তার বেশি সংখ্যক ওয়ার্ডের হচ্ছে কনসোনেন্টের যদি মিল থাকে, সেই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয় অ্যালিটারেশন। যেমন এখানে দেখো ব্লিডিং বার্ক, এই ব্লিডিং বার্ক দুটো পরপর দুটো শব্দের মধ্যে বি এই কনসোনেন্ট সাউন্ডের মিল রয়েছে, সে কারণে এটি হচ্ছে অ্যালিটারেশন। তো যাই হোক, এই রক্তাক্ত ছাল কিন্তু নিজে নিজে একটা সময় সেরে উঠবে। কবি মানুষকে বলছেন তোমাদের কোনো অঙ্গ রক্তাক্ত হলে সেক্ষেত্রে অন্য কেউ তাকে নারিশমেন্ট করে, ডক্টররা নারিশমেন্ট করলে তবে সেটা ধীরে ধীরে হিল করে ওঠে। তোমার মধ্যে কিন্তু সে ক্ষমতা নেই,
কোনো মেডিসিন ছাড়াই নিজে নিজে হিল করবে। আর যাদের এই ক্ষমতা রয়েছে তারা কিন্তু তীব্র জীবনী শক্তির অধিকারী। এই ব্লিডিং কথাটা আমাদেরকে আরো একটা কথা স্মরণ করিয়ে দেয়, যীশু খ্রিস্ট তিনি কিন্তু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন মানুষের ভালো করার জন্য, কিন্তু সেই মানুষই কিন্তু তাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে। একই রকম ভাবে কবি বলতে চাইছেন, গাছ এই পৃথিবীতে মানুষের অস্তিত্বকে রক্ষা করার কাজে ব্রতী হয়ে অবতীর্ণ হয়েছে, সেই গাছকেই কিনা মানুষ ক্রমাগত রক্তাক্ত ক্ষত বিক্ষত করে চলেছে। and from close to the ground, এবং মাটির ঠিক কাছাকাছি থেকে, close to the ground means near the ground, একেবারে মাটির কাছাকাছি থেকে কি হয়, will rise curled green twigs। ছবিটা ভালো করে দেখো, গাছকে একেবারে মাটির কাছাকাছি থেকে কেটে ফেলা হয়েছে এবং তার ঠিক কিছুদিন পরে গাছ আবার সূর্যের আলো, জল এবং বাতাসের সহায়তায় ওখান থেকে আবার গজিয়ে উঠবে কোঁকড়ানো সবুজ শাখা। এই যে রাইজ, এই রাইজ কথাটার মধ্য দিয়ে কবি আরো একটি ইঙ্গিত দিতে চাইছেন যে গাছের পুনর্জন্মের কথাটা তিনি তুলে ধরছেন। যীশু খ্রিস্ট যেমন তার মৃত্যুর 3 দিন পরে পুনরায় পুনরুজ্জীবিত হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে কবি বলছেন যেন গাছেরও কিন্তু পুনর্জন্ম হয়েছে, অর্থাৎ এই সহনশীল গাছটি কিন্তু মরেও মরে না, সে আবার মানুষের উপকারে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা নিয়ে এই পৃথিবীতে আবার জেগে ওঠে। মিনিয়েচার ব্রাউ, এই শাখাগুলো কি ছোট ছোট শাখা। এই যে গ্রিন টুইগ আর মিনিয়েচার ব্রাউ দুটোই কিন্তু একই এক্সপ্রেশনকে বোঝাতে চাইছে, অর্থাৎ ছোট ছোট শাখা, কচি পাতাযুক্ত শাখাকে বোঝাতে চাইছে। হুইচ, যে শাখাগুলো ইফ আনচেকড উইল এক্সপান্ড আগেইন টু ফর্ম আ সাইজ, যে শাখাগুলোকে যদি কন্ট্রোল করা না হয়, আনচেক মিন্স আনকন্ট্রোল, অর্থাৎ যদি আবার কেটে না ফেলা হয়, আবার যদি বিনাশ না করা হয়, তাহলে এই গাছটি আবার তার পূর্বের আকার ধারণ করবে, অর্থাৎ বড় হয়ে উঠবে। অর্থাৎ গাছটিকে কিন্তু হত্যা আর করা গেল না। এখানে শেষ হলো কবিতাটির সেকেন্ড স্ট্যাঞ্জা। এই সেকেন্ড স্ট্যাঞ্জাতে কবি বোঝাতে চাইছেন সম্ভবত যে যতই মানুষ চেষ্টা করুক না কেন কখনোই প্রকৃতিকে ধ্বংস করতে সম্ভব হবে না। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, না, শেকড়টাকে উপড়ে ফেলতে হবে। এই যে রুট, রুট মিন্স সোর্স, অর্থাৎ উৎস। কোনো একজন ব্যক্তি বা কোনো কিছুর উৎসটাই তার জীবনী শক্তি, তার সোর্স অফ লাইফ। আগেই বলা হয়েছে, কবি কিন্তু গাছকে একটি মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই রুটটি মানুষের ক্ষেত্রে, মানুষের জীবনের কিন্তু একটা রুট রয়েছে। যেহেতু কবি পেশাগতভাবে চিকিৎসক ছিলেন, সেহেতু তিনি বায়োলজিক্যাল ব্যাপারটা অনেক বেশি করে জানতেন। তো সেখানে কবি কিন্তু এই কথাটার মধ্য দিয়ে একটা বায়োলজিক্যাল বিষয় কিন্তু ইঙ্গিত করছেন। মানুষের যখন মাতৃজঠরে সৃষ্টি হয় তখন তার প্রথম যে অঙ্গটি তৈরি হয় সেটি তার হার্ট। এই হার্ট দিয়েই কিন্তু মানুষের জীবনের সূত্রপাত। তারপরে একে একে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে পূর্ণ মানুষের অবয়ব প্রাপ্ত হয়। তো এই হার্ট যতক্ষণ সঠিকভাবে ফাংশন করবে ততক্ষণই কিন্তু একজন ব্যক্তি সে বেঁচে থাকে। তো ওই ব্যক্তিটিকে যতই আঘাত করা হোক বা তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হোক না কেন, যদি তার হার্টটা স্টপ না হয় তাহলে কিন্তু সে ব্যক্তি কখনো মরে না। এটার মধ্য দিয়ে কবি বলতে চাইছেন যে সুতরাং কোনো জিনিস বা কোনো ব্যক্তিকে যদি হত্যা করতে হয় তাহলে তার হার্টটাকে বা সোর্সটাকে কিন্তু হত্যা করতে হবে, তবেই তাকে হত্যা করা যাবে। একই সাথে সাথে কবি আরো একটা বিষয় তিনি প্রকাশ করতে চাইছেন। এখানে মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বলছেন, অর্থাৎ সোলের ডেভেলপমেন্টের কথা বলছেন। মানুষের যে আত্মা, সেই আত্মার কিন্তু স্ট্রেংথটা লাভ হয়
তার ফ্যামিলি, ফ্রেন্ড বা অন্তরঙ্গ কোনো ব্যক্তির কাছ থেকে। এগুলি কিন্তু তার আত্মার স্ট্রেংথের হচ্ছে সোর্স। তো ওই ব্যক্তিটি, কোন একজন মানুষ যদি তার বাবা মার প্রকৃত ভালোবাসা, কেয়ার, বাবা মা এবং হচ্ছে শিক্ষকদের কাছ থেকে সঠিক যদি এডুকেশন নিয়ে, এবং বন্ধু বান্ধবের কাছ থেকেও কিন্তু সঠিক ভালোবাসা, কেয়ার এবং এডুকেশন নিয়ে তার যদি আত্মার সঠিক নারিশমেন্ট হয়ে থাকে, এইভাবে সঠিক নারিশমেন্টের মাধ্যমে যদি তার আত্মার বিকাশ ঘটে, তার মনের বিকাশ ঘটে, তাহলে কিন্তু তাকে কখনোই কিন্তু হত্যা করা যাবে না, তার আত্মাকে কখনো ডিস্ট্রয় করা যাবে না, যতক্ষণ না তার এই স্ট্রেংথের সোর্সকে নষ্ট করা যায়। ওই ব্যক্তিটিকে যতই প্রতিকূলতার মুখোমুখি করানো যাক না কেন, সেটা আর্থিক দিক থেকে বলা হোক বা অন্য কোনোভাবে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন করলেও যদি তার স্ট্রেংথের যে সোর্স, অর্থাৎ এই যে বাবা মা বা সমাজ বা হচ্ছে ফ্রেন্ডস, যারা কিন্তু তার আত্মার, তার মনের স্ট্রেংথের সোর্স, সেগুলোকে যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে তার আত্মাটা একসময় ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হবে এবং সে কিন্তু তার মানসিকভাবে ভেঙে পড়ে তার আত্মার বিনাশ করবে। তো তখনও কিন্তু তার নারিশমেন্টের যে সোর্সটা, সেই সোর্সটাকে কিন্তু ডিস্ট্রাক্ট করলে তবেই কিন্তু তার বিনাশ হবে, অর্থাৎ তার রুটটাকে, দুটো ক্ষেত্রে কিন্তু রুটটাকে কিন্তু একেবারে উপড়ে ফেলতে হবে বা হত্যা করতে হবে, তবেই কিন্তু বিনাশ হবে। ঠিক একই রকম ভাবে কবি বোঝাতে চাইছেন, গাছকে হত্যা করতে গেলেও গাছের রুটটাকে কিন্তু উপড়ে ফেলতে হবে। দ্য রুট ইজ টু বি পুলড আউট। কোথা থেকে রুটটাকে উপড়ে ফেলতে হবে? আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। নোঙরের মতো পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে এটাকে উপড়ে ফেলতে হবে। এই যে অ্যাঙ্কারিং আর্থ, এখানেও কবি কিন্তু একটা মেটাফর ইউজ করছেন। এখানে ওই গাছের রুটটাকে কিন্তু কার সঙ্গে তুলনা করা হয়েছে? জাহাজ বা নৌকোর হচ্ছে নোঙরের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন করে নোঙর জলের মধ্যে জাহাজ বা নৌকোকে ঠিক সুরক্ষিত রাখে, ঠিক তেমনি ভাবে শেকড়ও কিন্তু গাছকে এই পৃথিবীর উপরে সুরক্ষিত রাখে, অর্থাৎ শেকড় গাছটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তাই পৃথিবীকে অ্যাঙ্কার বলা হয়েছে। তো এরপরে কবি দেখেছেন এই যে গাছকে উপড়ে ফেলতে হবে, সেটাও কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু উপড়ে ফেলা সম্ভব নয়। তা কি সেই প্রসেস? ইট ইজ টু বি রোপড, টাইড। এটাকে দড়ি দিয়ে বেশ শক্ত করে বাঁধতে হবে। তারপরে কি করতে হবে? অ্যান্ড পুলড আউট। তারপরে এটাকে টান দিতে হবে, স্ন্যাচড আউট, একেবারে ছিনিয়ে নিতে হবে, আর পুলড আউট এন্টায়ারলি, অথবা পুরোপুরি একে তুলে আনতে হবে, তবেই কিন্তু একে উপড়ে ফেলার কাজটা সম্পন্ন হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর গুহা থেকে একে উপড়ে ফেলতে হবে। এই যে আর্থ কেভ, পৃথিবীর গুহা, কিরকম ব্যাপারটা? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, গাছকে যখন শেকড় সহ উপড়ে ফেলা হবে, তখন কিন্তু ওই মাটির একটা বড় অংশ নিয়ে কিন্তু গাছ উপড়ানো হবে। তা সেক্ষেত্রে একটা পৃথিবীর মধ্যে, অর্থাৎ মাটির মধ্যে একটা বিশাল গর্ত সৃষ্টি হবে, যেটি কিন্তু ঠিক গুহার মতো দেখতে, অন্ধকার একটি জায়গা তবে বলছে সেই জায়গাটা থেকে আর্থকে, পৃথিবীর একেবারে অভ্যন্তর ভাব থেকে কিন্তু এই রুটটাকে উপড়ে ফেলতে হবে। এই গুহাটি কিন্তু আমাদের অচেতন মনকে নির্দেশ করে, যা বৃক্ষদের বিরুদ্ধে একটি প্রবৃত্তিগত হিংসা পোষণ করে। এখানে গাছকে উপড়ে ফেলার মধ্য দিয়ে কবি আরো একটা কথা বোঝাতে চাইছেন, যে মানুষের একেবারে অন্তরের মধ্যে অন্ধকারে একটা পাশবিক হিংস্র প্রবৃত্তি লুকিয়ে রয়েছে। সেই হিংস্র প্রবৃত্তিটাকে একেবারে ভেতর থেকে তুলতে হবে, তবেই কিন্তু এই বৃক্ষ নিধন যজ্ঞটাকে স্তব্ধ করা সম্ভব হবে। না হলে কিন্তু মানুষের
না হলে কিন্তু এই গাছকে রক্ষা করার কাজ কিন্তু সম্ভব হবে না। and the strength of the tree exposed, যখন তুমি এইভাবে খুব জোরের সঙ্গে গাছটাকে উপড়ে ফেলবে, তখনই কিন্তু গাছের শক্তি, স্ট্রেংথ কতটা রয়েছে তা কিন্তু এক্সপোজড হবে, অর্থাৎ প্রকাশিত হবে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতেই হয়, ধরো তোমার কতটা শক্তি বা ক্ষমতা রয়েছে তা কিন্তু কেউ বুঝতে পারবে না। কখন বোঝা যাবে? যদি তোমার উপরে তোমার ক্ষমতার থেকে বাড়তি কোনো ক্ষমতা সম্পন্ন প্রেসার ক্রিয়েট করা হয়, তখনই তোমার মধ্যে কতটা স্ট্রেংথ রয়েছে তা এক্সপোজ হবে, প্রকাশ পাবে। তার আগে কিন্তু তোমার শক্তির প্রকাশ কিন্তু ততটা হবে না। ঠিক তেমনি ভাবে যখন গাছটাকে এইভাবে উপড়ে ফেলা হচ্ছে, তখন মানুষ তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে, আর তখনই মানুষ বুঝতে পারবে যে গাছের স্ট্রেংথটা কতটা। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, এই যে তার সোর্সটা, তার সোর্সের যে স্ট্রেংথটা, সেটা সেই সোর্সটা কেমন, উৎসটা কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট। এই যে হোয়াইট অ্যান্ড ওয়েট, এখানেও কিন্তু কবি অ্যালিটারেশন ইউজ করেছেন। দেখো এখানে ডব্লু কনসোনেন্ট দুটো পরপর প্রায় কাছাকাছি দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু রিপিটেশন হয়েছে, তাই এটি অ্যালিটারেশন। দ্য সোর্স, উৎস, যেটা কিন্তু হোয়াইট অ্যান্ড ওয়েট। কেন হোয়াইট? তার কারণ এই সোর্সটা মাটির একেবারে নিচে থাকে, যা কিন্তু আনটাচড বাই দ্য সানলাইট। এই গাছের এই সোর্সটা কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট, যেটি কিন্তু সাদা এবং হচ্ছে ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন, অত্যন্ত অনুভূতি প্রবণ, অ্যান্ড হিডেন, এবং এটা লুকিয়ে থাকে। এই যে এই গাছের যে সোর্সটা, এটা অত্যন্ত সংবেদনশীল। ঠিক একই রকম ভাবে আমাদের মানুষেরও যেটা সোর্স, সেটা হার্ট বলা হোক, বা যে সোর্সটা কিন্তু মানুষের সোলের হচ্ছে স্ট্রেংথের সোর্স, সেগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। সেই সেন্সিটিভ সোর্সটাকে কিন্তু কি করতে হবে? আঘাত করতে হবে, তবেই কিন্তু সম্ভব হবে তাকে হত্যা করা। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এই যে সোর্সটা, এ দীর্ঘদিন লুকিয়ে রয়েছে পৃথিবীর একেবারে অভ্যন্তর ভাগে। গাছের এই স্ট্রেংথটা কিন্তু দীর্ঘদিন মাটির তলায় লুকিয়ে রয়েছে, যার ফলে কিন্তু মানুষ কোনোভাবে গাছের সোর্সের অর্থাৎ রুটের স্ট্রেংথটা কতটা তা কিন্তু সে অনুভব করতে পারেনি। তাই তার মনে হয়েছে একটা ছুরির আঘাতে সে বোধহয় একে হত্যা করে ফেলবে। এখানেই শেষ হলো থার্ড স্ট্যাঞ্জাটি। দেন দ্য ম্যাটার, তারপরে সেই ব্যাপারটা এলো কি? অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, একে ঝলসে দেওয়ার কাজ, অ্যান্ড চোকিং, এবং শ্বাসরোধ করে দেওয়া, গলা টিপে মেরে ফেরা। কাকে? এই গাছকে। ইন সান অ্যান্ড এয়ার, সূর্যের তাপের দ্বারা, রোদ্দুরের দ্বারা এবং বাতাসের দ্বারা একে ঝলসে দেওয়া হবে এবং শ্বাস রোধ করে ফেলা হবে। এখানে একটি আইরনি ইউজ হয়েছে, যে সূর্যের আলোক এবং বাতাস এই গাছটিকে ধীরে ধীরে বেড়ে উঠতে সাহায্য করেছিল, আজ কিন্তু সেই সূর্যের তাপ এবং হচ্ছে বাতাস তার মৃত্যুদণ্ড দিল। অর্থাৎ একাধারে যেই কিনা আমাদের প্রতিপালক, সেই কিন্তু সংহারক হতে পারে। অর্থাৎ যেই আমাদের সৃষ্টিকর্তা, সেই একমাত্র আমাকে ধ্বংস করতে পারে। এখানে কবি কিন্তু মানুষকে আরো একটি বার্তা দিতে চাইছেন, যে গাছ এই পৃথিবীতে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে তাদের জীবন দান করছে, তাদেরকে বাঁচিয়ে রেখেছে, সেই গাছই কিন্তু একদিন যদি চায় তার জীবনটা নাশ করতে পারে, অর্থাৎ তাকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং সেটা থেকে সাবধান। এইভাবে গাছকে ঝলসে দেওয়া হলো, তার শ্বাসরোধ করলো বাতাস। আর কি করতে হবে? আর কিভাবে গাছটি ক্রমাগত মৃত্যুর কোলে ঢলে পড়বে, আর কিভাবে গাছটির হত্যার কাজ সম্পন্ন হবে?
ব্রাউনিং, এটি ধীরে ধীরে বাদামি হবে। হার্ডেনিং, শক্ত হবে। টুইস্টিং, দুমড়ে মুচড়ে যাবে। উইদারিং, একেবারে শুকিয়ে যাবে, অর্থাৎ এই রসগুলো একেবারে নিকড়ানো হয়ে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরেই কিন্তু এটি সম্পন্ন হলো বা হত্যার কাজটি কমপ্লিট হলো। দেন দ্য অ্যাক্ট অফ কিলিং আ ট্রি ইজ কমপ্লিটেড, তারপরে কিন্তু গাছটিকে হত্যা করার কাজটি সম্পন্ন হলো। A person may have to go through a lot of suffering before the heart finally comes to a stop, comes to an end, and the person dies. একই রকম ভাবে একজন মানুষ কিন্তু ফাইনালি মারা যাওয়ার পূর্বে কিন্তু হার্টকে অনেকগুলো সাফারিং এর মুখোমুখি হতে হয়, বা ওই ব্যক্তিটিকে যদি সমাজ থেকে, তার ভালোবাসার ব্যক্তিদের কাছ থেকে যদি বিচ্যুত করা যায়, তাহলে কিন্তু সে অনেক যন্ত্রণার মুখোমুখি হয় এবং শেষমেশ সে কিন্তু তার আত্মার, তার মনের কিন্তু বিনাশ ঘটে। সুতরাং এই কবিতাটির মধ্য দিয়ে কবি কিন্তু শুধুমাত্র মানুষের স্বার্থে গাছকে রক্ষা করার কথা বলছেন না, তিনি এই সাথে সাথে বলছেন এই সমাজে মানুষের যে আধ্যাত্মিক জীবন, স্পিরিচুয়াল লাইফ, সেটাকে কিন্তু প্রোটেক্ট করা, অর্থাৎ রক্ষা করার কাজটা কিন্তু মানুষকেই নিতে হবে। অর্থাৎ এই সমাজের স্বার্থে মানুষের মধ্যেকার যে হিংসামূলক প্রবৃত্তি, সেটাকে কিন্তু উপড়ে ফেলতে হবে, সেটাকে ক্রমশ নিধন করতে হবে। তবেই কিন্তু আমাদের সমাজকে রক্ষা করা সম্ভব হবে এবং সমাজ ক্রমশ উন্নতির দিকে অগ্রসর হবে। সো গাইজ, আশা করি কবিতাটির প্রত্যেকটি লাইন সম্পর্কে তোমরা যথাযথ ব্যাখ্যা পেলে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যাও।